নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। যত ভোট এগোচ্ছে ততই বাড়ছে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগের হিড়িক। সেই হিড়িকে আবারও বিজেপিতে ফাটল শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরে। বিজেপির পাশাপাশি দীর্ঘদিনের বেশ কিছু সিপিএম পরিবারও দল বদলে ঘাস ফুলে। একই ছবি মুর্শিদাবাদের জলঙ্গিতেও। সেখানেও রাম বাম ছেড়ে যোগ শাসক দলে। দেখুন। ফুলবদল অব্যাহত শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। এগরার দুবদা অঞ্চল তৃণমূলের আয়োজনে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের জার্সি বদল ৩০টি পরিবারে। তৃণমূলে যোগ সিপিএম ও বিজেপি থেকে। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন এগরার বিধায়ক তরুণ মাইতি। কার্যত যত ভোট এগোচ্ছে ততই বাড়ছে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগের হিড়িক। পূর্ব মেদিনীপুরে কোথাও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে, আবার কোথাও দলে গুরুত্ব না পাওয়ার প্রতিবাদে, আবার কোথাও তৃণমূলের উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যেই একের পর এক দল বদল। আজকে দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে বিজয় সম্মেলনী ছিল। আজকের এই বিজয় সম্মেলনীতে আমাদের এমএলএ সাহেবের হাত ধরে আজকে আমাদের ছোট কাকদা সহ গড়িয়া, উস্তি, উত্তর দুবদা ৪-৫টা বুথের, দক্ষিণ দুবদা এই বুথের সিপিএম এবং বিজেপি থেকে আমাদের প্রায় ৩০টা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে। মুর্শিদাবাদের দল বদল আবার এসআইআর আতঙ্কে। এ রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হতেই জলঙ্গি বিধানসভায় বড়সড় রাজনৈতিক বদল। বাম ও বিজেপি শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাকিলা বেগম সহ ৪ পঞ্চায়েত সদস্যের। একই সঙ্গে যোগ শতাধিক কর্মী সমর্থকের। রবিবার ভাদুরিয়া পাড়ায় এসআইআর বিরোধী আলোচনা ও প্রতিবাদ সভার মঞ্চেই হয় যোগদান পর্ব। যদিও মুখে তৃণমূলে উন্নয়নে সামিল হওয়ার কথাই প্রকাশ্যে বলেছেন দলত্যাগীরা। কাজ করতে গেলে, জনগণের কাজ করতে গেলে যেভাবে আমরা কাজ করতে চাই বা সাধারণ মানুষের যে চাহিদা বা আগ্রহ, সেক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হচ্ছিল। সে কারণে আমরা যোগ্য নেতৃত্ব আরবিল্লাহ এবং এমএলএ সাহেব রাজ্জাক ভাইয়ের সহযোগিতায় আমাদের জনগণের কাজ আরও ভালোভাবে করতে পারি। সেই কারণে তৃণমূলে যোগদান করা। ওর দ্বারাই আমাদের ওখানে কোনো কাজ হয়নি, আর বিধানসভার পরে এসছে ওই ধরনের মানুষ তৃণমূলই করবে, এটাই স্বাভাবিক। এসআইআর এর আগেও হয়েছিল পশ্চিমবঙ্গে, এইবারও হবে, এইটা কোনো আশ্চর্যের বিষয় না। এসআইআর আবহে রাজ্যে জমে উঠেছে রাজনৈতিক চর্চা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ শিবির করে সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে অবহিত করছেন শাসক দলের নেতাকর্মীরা। আবার কোথাও ক্যাম্প বসিয়ে এসআইআর ফর্ম পূরণের সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপি। সব মিলিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের বৃত্তে নির্বাচন কমিশনের এসআইআর। কলকাতা টিভি। আজ নারদে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে একটি খবরের দিকে নজর দিতে হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ বিজেপির অভিযোগ, লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনে এসআইআর নিয়ে। আগামীকাল থেকে কিন্তু বাড়ি বাড়ি যাবে বিএলওরা, যে এনুমারেশন ফর্ম নিয়ে এসআইআর প্রক্রিয়ার যে প্রাথমিক পর্বে কিন্তু তারা বাড়ি বাড়িতে যাবে ফর্ম নিয়ে, এনুমারেশন ফর্ম নিয়ে। আর এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে তারা লিখিত অভিযোগ জমা করেছে বলে জানা যাচ্ছে। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ করা হচ্ছে। দুয়ারে সরকার প্রকল্পে জাল নথি দিয়ে ভোটার তৈরি হচ্ছে বলেও বিস্ফোরক দাবি বিজেপির। এসআইআর প্রক্রিয়ায় বাংলায় ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। আর কি অভিযোগ করেছেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কি কি অভিযোগ করা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে? দেখো, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আজকে যে শ্রমিক ভট্টাচার্য, অমিত মালভিয়া, বিপ্লব দেবরা তারা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তারা যে চিঠি দিয়েছেন, যে চিঠি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়, সেখানে দাঁড়িয়ে তারা যে অভিযোগ করেছেন যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর জন্য যে নথিগুলো, সেই নথিগুলোকে যেন ঠিকমতো রিভিউ করা হয়, এবং যে কনটেক্সটে দাঁড়িয়ে এই প্রসঙ্গ তারা করছেন, তাদের বক্তব্য যে দুয়ারে সরকার বা বাংলার বাড়ি এই সমস্ত প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ডকুমেন্টস হয়েছে, সেই ডকুমেন্টসের মধ্যে অনেক ভুয়ো ডকুমেন্টস রয়েছে, ভুয়ো
নথি রয়েছে যেগুলো দুয়ারে সরকারের মতো যে গভর্নমেন্ট স্কিম তার মাধ্যমে কোন রকম যাচাই না করে বহু মানুষকে তাদের ভুয়ো নথি দেওয়া হয়েছে এমন অভিযোগ করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিছু আবেদন জানিয়েছেন, তারা কিছু সুপারিশ করেছেন, যেখানে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট যেগুলো 24শে জুন 2025-এর পরে যেগুলো ইস্যু করা হয়েছে সেই ইস্যুগুলো যেন এসআইআর পারপাসে অ্যাকসেপ্টেড না হয় এবং যদি একবারই যদি ভীষণভাবে প্রয়োজন হয় তাহলে এগুলো যেন একদম কেস বাই কেস ভেরিফিকেশন করা হয় এই বিএলওদের মারফত। শুধু তাই না, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়েও তাদের নির্দিষ্ট কিছু বক্তব্য রয়েছে, ফরেস্ট সাইট সার্টিফিকেট সেটা নিয়েও তাদের বক্তব্য রয়েছে যে 2 এপ্রিল 2025-এর পরে যে সমস্ত ইরেগুলার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ফরেস্ট সেক্রেটারি হিসেবে, তাদের বক্তব্য যে ম্যানিপুলেশন ইন দ্য ইস্যুয়েন্স অফ ফরেস্ট রাইট সার্টিফিকেটস হ্যাজ বিন rampant since the irregular appointment of officer as forest secretary on 2 April 2025 in violation of federal rules। এবং সেক্ষেত্রেও তাদের বক্তব্য যে এই সার্টিফিকেট সেগুলো যেন খতিয়ে দেখা হয়। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট সেটা প্রচুর জালিয়াতি হয়েছে এমন অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, যে ফ্যামিলি রেজিস্টার রয়েছে সেই ফ্যামিলি রেজিস্টার নিয়ে তাদের বক্তব্য যে ফ্যামিলি রেজিস্টার এখানে সিস্টেমেটিক্যালি তৈরি করা হয়নি পশ্চিমবঙ্গে। শুধু তাই না, অর্থাৎ যে সমস্ত 11টা যে ক্রিটিক্যাল ডকুমেন্ট রয়েছে, যে 11টা ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলি সম্পর্কে প্রত্যেকটিতে জালিয়াতির অভিযোগ এনে তাতে র্যাম্পেন্ট জালিয়াতি হয়েছে, ব্যাপকভাবে কারচুপি হয়েছে এই অভিযোগ এনে তারা বলছেন যে যেন ইআরও এবং এইআরও তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের দায়বদ্ধতার মাধ্যমে জিরো টলারেন্স ভেরিফিকেশন পলিসির মাধ্যমে এই নথিগুলো সেগুলোকে স্ক্রুটিনি করা হয়, সেগুলোকে রিভিউ করা হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই নথি নিয়ে এবার চাপ বাড়ানো হচ্ছে বিজেপির তরফ থেকে। অনেক ধন্যবাদ মৌপিয়া দি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। এবার ফিরছি আজকের আলোচনাতে নারদে। এই এসআইআর আবহের মধ্যেই কিন্তু বিভিন্ন জেলাতে দলবদল চলছে দেখা যাচ্ছে, কোথাও বিজেপি ছেড়ে তো কোথাও মানে সিপিএম ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছেন, এমন ছবি আমরা তুলে ধরেছি ইতিমধ্যেই প্রতিবেদনের মাধ্যমে। পূর্ব মেদিনীপুর, যেটা শুভেন্দু অধিকারীর গড় বলে খ্যাত, সেখান থেকে কিংবা মুর্শিদাবাদের জলঙ্গিতেও এমন বহু পরিবার তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অলোক দোলই, আপনাকে স্বাগত জানাবো। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিও থাকবেন আমাদের সঙ্গে। আমি অলোক আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। একদমই অলোক, এই যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে মানুষজন যোগ দিচ্ছেন, আমরা এর আগেও পূর্ব মেদিনীপুরে দেখেছি, আবারও সেই পূর্ব মেদিনীপুরেই দেখা যাচ্ছে, বা মুর্শিদাবাদের জলঙ্গিতেও আমরা দেখলাম যে দল বদলের ছবিটা দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও যোগ দিয়েছেন, রাজকুমার দুয়ারি, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। অলোক, কেন এই সময় যখন আপনারা বলছেন যে এসআইআর হচ্ছে, এসআইআর এর ফলে বহু মানুষ, আপনাদের এক একজন নেতা অবশ্য এক এক রকম তথ্য দিচ্ছেন, কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে, তাহলে আপনাদের ভোটে জয় পাওয়া অনেকটা নিশ্চিত হবে বা জয় আপনারাই পাবেন এসআইআর এর পরে, তাহলে আপনাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার হিড়িক কেন? দেখুন, শুভেন্দু গড় একটা কথা বললেন আপনি, শুভেন্দু গড় অর্থাৎ শুভেন্দু অধিকারী, যেটা তৃণমূলের কাছে একটা যন্ত্রণার বেদনার কারণ। 1956 একটা ডিজিট, যে ডিজিটটা তৃণমূল বয়ে বেড়াতে পারছে না, সহ্য করতে পারছে না। অতএব যে কোনো কিছু ঘটনা করব, যে কোনো কিছু যোগদান করব, যে কোনো কিছু কর্মসূচি করব, শুভেন্দু অধিকারীকে ব্যাকফুটে ফেলাতে হবে, সেই নিয়ে ওখানে প্রোগ্রাম। আর এই মুহূর্তে যোগদান তৃণমূলের খুবই প্রয়োজন রয়েছে, কারণ ভোটার লিস্টে নিবিড় সংশোধন, এই নিবিড় সংশোধনের ফলে তৃণমূলের ভোটের যে ভৌগোলিক চিত্র হয়ে দাঁড়াবে, সেখানে তৃণমূল কোথায় গিয়ে তাদের ভোট ব্যাংক যাবে সে জায়গায় তাদের ভাবনা চিন্তার বিষয়। এই মুহূর্তে তৃণমূলটি যোগদান করাচ্ছে, তাদের দরকার রয়েছে, এছাড়া কিছু না। তাদের
অবস্থা খুবই শোচনীয় হবে নিবিড় সংশোধনের পরে। না, আপনি যেটা বলছেন তাতে এসআইআর হওয়ার পরে আপনাদের পরিস্থিতি ভালো, মানে এসআইআর হয়ে গেলে মানে এখনো আপনারা পজিটিভ জায়গাতে এ রাজ্যে। সংগঠন অবশ্য নিয়ে আপনি কথা বলছেন না। আমার বক্তব্য এখানেই যে তাহলে আপনাদের যদি অবস্থা ভালো থাকে, এসআইআর এর পরে তৃণমূলের অবস্থা যদি খারাপ হয়, তাদের ভোট ব্যাংকে যদি ধাক্কা লাগে, তাহলে আপনাদের দল ছেড়ে তৃণমূলে কেন চলে যাচ্ছে লোকজন? দেখুন, আমাদের দলে হচ্ছে রাষ্ট্রবাদী একটি দল, রীতিনিষ্ঠার দল। এখানে সঠিক মানুষ যারা রাষ্ট্রবাদী মানুষ তারা এই ভারতীয় জনতা পার্টি করতে পারবে। যারা তৃণমূলের দ্বারা প্রলোভিত হয়তো হয়েছে কিছু মানুষ, বা তৃণমূল কোনো কৌশল নিয়েছে শুভেন্দু অধিকারীকে ব্যাকফুটে পাঠানোর জন্য, তাই জন্য ওখানে যোগদান প্রক্রিয়া করার চেষ্টা করছে। এতে বিজেপির কারণ বিজেপির প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে এবং পশ্চিমবঙ্গে এসআইআরের ফলে যা পরিস্থিতি ঘটবে, যেভাবে ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডবল এন্ট্রি ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার চলে যাওয়ার ফলে তৃণমূলের যা ঘটবে, সেই জায়গা থেকে তৃণমূল খুবই মানে অবস্থা মানে দুর্বিষহ অবস্থায় ভুগছে। সেই জায়গা থেকে তৃণমূল দুর্বিষহ অবস্থায় ভুগছে, রাজকুমার দা অলোকদার বক্তব্য এটাই। এবং এসআইআর এর পরে আপনাদের ভোট ব্যাংকে ব্যাপক ধস নামবে বলে অলোক বলছেন। না, এটা একদমই ঠিক নয়। কারণ ধীরে ধীরে ওনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জায়গায়, পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা জায়গায় কাতারে কাতারে মানুষ বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা দিচ্ছে। আমাদের বুঝার কোনো আর যদি এসআইআর বুঝতে হবে না, যদি শুনুন এসআইআর করলে যদি আপনি আপনাকে আমি বলতে দিয়েছি, ওনাকে বলতে দিন, আবার আসবো আপনার কাছে। অলোক দা আপনার কাছে আসবো প্লিজ। স্বাধীনতার পর রাজকুমার দাকে অলোক দা অলোক আপনার কাছে আসবো আমি। রাজকুমার দাকে বলতে দিন। এসআইআর হলে যদি আপনি কনফার্ম জিতবেন তাহলে এত উত্তেজনা কিসের? কেন হাজার হাজার মানুষ আজকে তৃণমূলে কংগ্রেসে যোগ দিচ্ছেন? আসলে বুঝতে শিখুন যে হ্যাঁ প্রচুর মানুষ, হ্যাঁ হাজার হাজার মানুষ প্রত্যেকটা অঞ্চলে, হাজার হাজার মানুষ তৃণমূলে যাবে, বিজেপি সিপিএম ছেড়ে আসছে, দেখতে পাবেন তার প্রমাণ। পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনের রেজাল্টগুলো দেখেছেন তো? ওগুলো কৌশলে করাতে হবে, আপনাদের প্রয়োজন রয়েছে, আপনাদের চলে যাবে। বিরোধী দলনেতা আমাদের তার প্রমাণ আমরা দিয়েছি প্রত্যেকটা নির্বাচনে। আপনার বিরোধী দলনেতা চিৎকার করেছিল তার মাথার উপরে কার ব্যাংকের নির্বাচন আপনাকে কথা বলতে দেবো। আমি বলতে আপনাকেই প্রথমে দিয়েছিলাম অলোক। আমি রাজকুমার দা আপনার কাছে প্রশ্ন রাখবো, যেটা যে বিজেপি যে যতটা আশাবাদী এসআইআর নিয়ে, তারা বলছেন এসআইআর সুষ্ঠুভাবে হোক, সেটা তারা চাইছেন, কিন্তু আপনারা এর বিরোধিতা করে আসছেন লাগাতার। তা সত্ত্বেও আপনাদের দলে বিজেপি ছেড়েই আপনাদের দলে লোকে যাচ্ছে কেন? অলোক বলছেন যে আপনারা নিশ্চয়ই কোনো তাদের জন্য ফ্যাসিলিটি কিছু ব্যবস্থা করেছেন, কোনো স্বার্থে তারা যাচ্ছে সেখানে। সেটা যে কোনো আমাদের দাবি যেটা ছিল, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি একটা কথাই বলেছেন যে এসআইআর হলে অন্যান্য রাজ্যে কেন হয়নি। এসআইআর হলে করতে পারতেন। 2021 সালে নির্বাচনের পরে অনেকগুলো নির্বাচন ছিল, কেন 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিহারে হলো একসাথে 12টা রাজ্য তো হবে। হ্যাঁ হচ্ছে, আমরা এসআইআর এর বিরোধী, আমরা যেটা প্রতিবাদ করছি যেন একটাও বৈধ ভোটার কোনোভাবে না বাদ যায়। যদি একটাও বৈধ ভোটার বাদ যায় তার দায় কে নেবে? আজকে নির্বাচন কমিশন কে দিয়ে বিভিন্নভাবে মানুষের ভোটাধিকার খরণ করার চেষ্টা করছে এসআইআর এর মাধ্যমে। এসআইআর কেন আজকে মাত্র 30 দিনে 60 দিনের মধ্যে করছেন? কেন আরো 1 বছর আগে শুরু করলেন না? মানুষকে কেন সময় দিলেন না? বাংলার 12 কোটি মানুষের এসআইআর করা কি সম্ভব 30 দিনে? আর সেখানে যদি কোনো গন্ডগোল থাকে তার দায় কে নেবে? আমাদের আন্দোলন একটা জায়গায়, যেন কোনোভাবে একটাও বৈধ ভোটার বাদ না যায়। এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেস জিতবে, সেটা দেখে নিতে বলবেন। এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেস জিতবে। অলোক, যে কথা রাজকুমার দা বলছেন যে এসআইআর করলেও তৃণমূল জিতবে, আর আপনি যেমনটা বলছেন যে এসআইআর করার পরে তৃণমূলের ভোট ব্যাংক কি একেবারে ধসে যাবে, তাহলে তো এখন তৃণমূলে যেতে চাইতো না কেউ, তারপরেও আপনাদের দল ছেড়ে বিজেপি ছেড়ে তারা এখন গিয়ে ভিড় জমাচ্ছেন তৃণমূল কংগ্রেসে। এটা আপনাদের কাছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদের মতন জেলাতে কত বড় ধাক্কা? অলোক।
কোথাও যোগাযোগে কিছু সমস্যা হচ্ছে, আমি যাব অলোকের কাছে আবারও। রাজকুমার দা, আপনার কাছেই যাব, যেটা জানতে চাইবো যে আপনি বারবার বলছেন যে আপনারা চাইছেন যে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। এখনই কি করে নিশ্চিত হয়ে যাচ্ছেন যে বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে, বা আপনাদের এই আশঙ্কাটা কেন হচ্ছে? না, আমাদের আশঙ্কা এই কারণেই হচ্ছে, যেভাবে আজ পর্যন্ত সিবিআই ইডি কে বিভিন্নভাবে ব্যবহার করে, আজকে ভাবুন হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও 100 দিনের কাজটা চালু হচ্ছে না। 100 দিনের কাজ কারা করে? 100 দিনের কাজ শুধু তৃণমূল কংগ্রেসের লোক করে? তৃণমূল কংগ্রেসের দাবি ছিল সাধারণ মানুষের জন্য, গ্রামে গঞ্জে সাধারণ মানুষ করেন, একদম প্রত্যেকটা মানুষের জন্য, সে তৃণমূল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, এসইসিআই করুক, যে দলই করুক। আজকের দিনে দাঁড়িয়েও আমাদের এইখানে একটাই দাবি, সে সিপিএম করুক, বিরোধী তৃণমূল করুক, বিরোধী যে কোনো দলই করুক, যাতে একটা সাধারণ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, যদি সে বৈধ ভোটার হয়। আমরা সকলের জন্য আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই দাবি যে আপনারা প্রত্যেকে মাঠে থাকুন, যেন আপনার বুথ এলাকায় আমাদের গ্রামের জায়গাতেই আমার বক্তব্য এই জায়গাতেই, যে এই যে আপনি বলছেন যে এটা যদি মেনেও নিই আমরা, তাহলে বিজেপি ছেড়ে আপনাদের দলের লোকে আসছে এই সময় পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। আমি যদি পূর্ব মেদিনীপুর জেলা ধরি, যেহেতু বিজেপি বারবার বলছে বা আপনারাও একটা সময় বলতেন যে অধিকারী গড়, সেই জেলা থেকে বিজেপি ছেড়ে আপনাদের দলে আসছে, ভোটের আগে এটা কতটা আশাব্যঞ্জক আপনাদের জন্য? আজকের দিনে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা কোনো অধিকারী গড় বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি এলাকায় ছিলেন, তাই মানুষ তাকে মানত। আজকের দিনে দাঁড়িয়ে অধিকারী গড় বলে পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধী দলনেতা আজকে শুভেন্দু অধিকারী, তিনি যতই বিরোধী দলনেতা হোক, আজকে পূর্ব মেদিনীপুর জেলায় বেশিরভাগ সমবায় সমিতি আমরা জয়লাভ করেছি। আজকে বিরোধী দলনেতার একদম নাকের গোড়ায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এবং কার ব্যাংকের নির্বাচনে কি রেজাল্ট হয়েছে? আমরা তৃণমূল কংগ্রেস জিতেছি। আজকে দিনে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি জায়গায় মানুষ আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে, কারণ বিজেপির ভাওতাবাজি, বিজেপির যে মানুষকে ভুল বোঝানো, প্রতিনিয়ত মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষ একদিন ভুল বোঝে, দুদিন ভুল বোঝে, সারা জীবন মানুষ ভুল বুঝতে পারে না। তাই আজকে সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে বলে বিজেপির মতো একটা জুমলা পার্টি ছেড়ে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মানুষের কোনো কাজ করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যা বলেছে তাই করেছে, মানুষের সেই কাজ করেছে, যার জন্য আজকে মানুষ যারা ভুল বুঝে বিজেপি দেখেছিল বিভিন্ন দল থেকে, আজকে তারা ঘুরে আসছেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করছে। আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা বিধানসভায় 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও বিরোধিতা হয়নি। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল রাস্তায় নামছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী মুসলিমরা সংকটে পড়বে। আপনাদের এই ভোট ব্যাংকের কারণে, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ভোট ব্যাংকের কারণে ভারতবর্ষে বসবাসকারী মুসলিমদের অবস্থা সংকটের জায়গায় আপনারা ঠেলে দিচ্ছেন। কখনোই তো মুসলিমদেরকে আপনারা সবসময় দুধের গাই হিসেবে ব্যবহার করেছেন, কখনোই এই যে বারবার আপনারা বলেন মুসলিম এবং রোহিঙ্গারা, মানে মুসলিম এবং রোহিঙ্গা, বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের কথা আপনারা বলেন, বাংলাদেশ থেকে এ রাজ্যে এত সংখ্যক মানুষ আসছে কোথা থেকে? তারা একেবারে এসে তৃণমূলের ভোট ব্যাংক হয়ে যাচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রক তাহলে করেটা কি? আমি যদি ধরে নিই যে আপনি ঠিক কথাই বলছেন, তাহলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা নয় কি এটা, যে এত সংখ্যক রোহিঙ্গা, এত সংখ্যক বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি মানুষজন, মুসলিম শুধু কেন, বাংলাদেশি মানুষজন, মুসলিম হোক হিন্দু হোক, তারা আমাদের দেশে চলে আসছে। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থতা দেওয়ার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যর্থতা দায় স্বীকার করতে হবে। এখনো 400 কিলোমিটার জায়গা বর্ডারে দেয়নি, কাঁটাতার ঘেরতে দেয়নি। আপনার সিকিউরিটি ফোর্স দায়িত্বে রয়েছে, অমিত শাহ দপ্তর থেকে দায়িত্বে রয়েছে। আগে আপনি বলুন আপনার মন্ত্রীকে রিজাইন দিতে।
আপনাদের উচিত এটা আমার বলা বন্ধুকে উচিত দিয়ে দিতে নয়। হবে না, আপনাদের মুখ্যমন্ত্রী দ্বার খুলে রেখেছে 400 কিলোমিটার কাঁটাতারের মুখ্যমন্ত্রী বেড়া দিতে কেন দেয়নি, দ্বার জায়গা দেয়নি? দেয়নি, আপনার দ্বার বড় খুলে security রেখেছে। force এরা কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দাদা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব তারপরে নয়। কংগ্রেস এটা দ্বার খুলে রেখেছিল। মুখ্যমন্ত্রীর দায়িত্ব বলছে নয়। আস্তে আস্তে এটা মুখ্যমন্ত্রীর পাকিস্তান দায়িত্ব টাইট নয়, হয়ে এটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। মুখ্যমন্ত্রীকে জায়গা দিতে হবে। আপনার জানা স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ব্যর্থতা কেন স্বীকার পশ্চিমবঙ্গে করছেন না? মুখ্যমন্ত্রীকে আপনার জায়গা দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হবে, ব্যর্থতা জায়গা না কেন দিলে স্বীকার সেখানে করছেন না? কাঁটাতার কেন্দ্র সরকার দিতে পারবে না, রাজ্য সরকার জায়গা দিয়েছে, জায়গা দেয়নি, প্রবেশদ্বার খুলে রেখেছে, আসবে যাবে ভোট দিবে, কেন আবার তারা চলে আজকে যাবে, আবার ব্যর্থ? থাকবে। কেন আজকে আপনাদের তারপরে কথা রেখেছে, মতো আজকে আপনার কেন সুপ্রিমো আজকে 2005 কেন সালে বাংলাদেশিরা ঢুকতে পারলো? 2005 সালে তার বিধানসভা ব্যর্থতার দায় অধিবেশনে স্বীকার করুন আগে। বিধানসভা আগে অধিবেশনে ব্যর্থতার দায় স্বীকার তখন কি করুন। বলেছিল মনে নেই? রাজকুমার দাস, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তৃণমূলের সুপ্রিমো তখন কি বলেছিল? এই বাংলাদেশের আগে থেকে বর্ডার সিকিউরিটি বাংলাদেশ দায়িত্বে থেকে আপনারা রয়েছেন। যারা আসছেন তারা কি আপনার শুধুমাত্র স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ। পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে আসছেন? শুধু কি পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে অনুপ্রবেশ হয়? অন্য কোথাও কোনো রাজ্যের বর্ডার দিয়ে ঢুকছে না মানুষজন? সব জায়গায় বর্ডার, সব জায়গায় বর্ডার দেওয়া আছে। তাহলে অসমে এনআরসি কেন হচ্ছে? তাহলে এই কিছুদিন আগে আমরা যে দেখলাম পাকিস্তান থেকে জঙ্গিরা এলো, যেটা আপনারাই বারবার করে বলেছেন যে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে হামলা চালিয়ে চলে গেছে। তাহলে এই জঙ্গিরা কি পশ্চিমবঙ্গে ঢুকেছে? জঙ্গিরা কলকাতা হচ্ছে, জম্মু কাশ্মীরে হামলা হয়েছে, জঙ্গিদের সেফ জোন। জম্মু কাশ্মীরে আপনাদের এত তথ্য আছে তাহলে কেন? তাহলে কলকাতায় জঙ্গি যদি সেফ জোন হয়, তাহলে আপনার আশঙ্কা যদি সত্যি হয়, আপনার আশঙ্কা যদি সত্যি হয়, কলকাতা যদি সেফ জোন হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক কেন এখানে সেনাবাহিনী নামিয়ে দিচ্ছে না? আপনার কাছে তথ্য আছে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তথ্য নেই? সব তথ্য আছে, তাহলে হচ্ছে না কেন? তাহলে এই জঙ্গি নির্মূল হচ্ছে না কেন? সেটা কি ইচ্ছা করে রেখে দেওয়া হচ্ছে? এই বাংলার মানুষকে বিপদে ফেলার জন্য রেখে দেওয়া হচ্ছে? রাজনৈতিক স্বার্থে। এটা তো বড় প্রশ্ন। আপনি যদি জানেন যে এই রাজ্যে জঙ্গিরা লুকিয়ে আছে, সেফ জোন, তাহলে কেন পদক্ষেপ করবেন না? আপনার কাছে তথ্য আছে, আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও তথ্য আছে, তাহলে তো এই রাজ্যের মানুষকে বিপদে ফেলে রেখেছেন আপনারা ইচ্ছা করে। কি বলবেন রাজকুমার দা? অবশ্যই ওনারা তো আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছেন, জম্মু কাশ্মীরে পেলগাঁওতে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সেখানে জঙ্গি কি করে ঢুকলো? আর ওনারা বলেন পশ্চিমবাংলায় রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলমান আছে, জঙ্গিরা আছে। তাহলে কেন ওনাদের স্বরাষ্ট্র দপ্তরের কাছে যদি থাকে, তাহলে কেন ওনারা সৈন্যবাহিনী নামিয়ে করছেন না? আপনার সাথে আমি একমত। কেন আপনার স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ হয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে আপনার বিজেপি নেতারা বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন। কেউ বলছেন 2 কোটি রয়েছেন, কেউ বলছেন 1.5 কোটি রয়েছেন, কেউ বলছেন 1 কোটি রয়েছেন। একদমই। কিন্তু অলোকের কাছে আমার প্রশ্ন যে আপনি বাংলাদেশি আটকাবেন, এসআইআর করে আটকাবেন, এসআইআর এর নামে এসআইআর করে আটকান, আপনাদের ঘর তো খালি হয়ে যাচ্ছে দাদা, আপনাদের ঘর তো খালি হয়ে যাচ্ছে। বাংলার মাটিতে এভাবে হবে না। বাংলাদেশিদের আটকান, রোহিঙ্গাদের আটকান না আটকান, আপনাদের ঘর তো খালি হয়ে যাচ্ছে। যারা এতদিন বিজেপি করছিল সেই বিজেপির লোকজন তো চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। আপনি ওইদিকে বাংলাদেশিদের আটকাবেন, মানে আপনাদের কথা অনুযায়ী রোহিঙ্গাদের আটকাচ্ছেন এসআইআর করে, এদিকে তো আপনাদের ঘর খালি হয়ে যাচ্ছে। আমাদের কিচ্ছু ঘর খালি হচ্ছে না, কিচ্ছু এই 2-1টা জয়েনিং দেখিয়ে শুভেন্দু অধিকারীর নাম খারাপ করার চেষ্টা, বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা, এতে বিজেপির কোনো কিছু হচ্ছে না। আপনারাই দেখিয়েছিলেন কিছুদিন আগে 200টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। ওদের 220টা 30টা করে জয়েন করবে, এরপরে আস্তে আস্তে করে দেখুন সংখ্যালঘু মুসলিমরাও পর্যন্ত বিজেপিতে জয়েন করবে, সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সবাই আসছে, বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে শান্তিতে বসবাস করতে গেলে বিজেপি ছাড়া কোনো পন্থা নেই। বিজেপি ছাড়া কোনো পন্থা নেই। পশ্চিমবঙ্গে শান্তিতে থাকতে গেলে বিজেপি ছাড়া কোনো উপায় নেই, অলোক বলছেন। বাংলার মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ করছে, যারা বাংলা বিরোধী, যারা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, যারা তাকে মানে না, যারা বাংলার মনীষীদের জানা মানে না, যারা ভেঙে দেওয়া গুঁড়ে দেওয়া রাজনীতিতে বিশ্বাস করে, বাংলার মানুষ সেই বিজেপিকে কখনোই পছন্দ করবে না। 2021 সালের প্রমাণ করে দিয়েছে। আপনার সিবিআই ইডি কিছু করতে পারেনি। 2024 সালে তার প্রমাণ আপনাদেরকে করে দিয়েছে বাংলার মানুষ। 2026 সালে ভোট ঘোষণা হলেই বুঝতে পারবেন
আপনারা বুঝতে বেশ, পারবেন। আজকে আর সময় নেই, আজকে আর সময় নেই। এবং অলোক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। তবে অলোক, আপনি যেটা বলছেন এসআইআর আতঙ্কে কেউ ভুগুক, এটা কিন্তু কাম্য নয়। এসআইআর আতঙ্কে লোকজন আত্মহত্যা করছে, মারা যাচ্ছে, যে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, যদি আতঙ্ক হয়, মানুষ যদি আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন, সেটা কিন্তু কাম্য নয়। অলোক, আমি অনুষ্ঠান শেষ করবো আজকের। আপনাকে ধন্যবাদ জানাবো, রাজকুমার দাকেও ধন্যবাদ জানাবো। আজকে নারদ এখানেই শেষ করবো। তবে ভোট যত এগিয়ে আসবে, এই রাজনৈতিক পালা বদল বা দল বদলের ছবি হয়তো আরো পরিষ্কার হবে, আরো বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে নিয়ে আসবো। এরই পাশাপাশি এসআইআর নিয়ে প্রত্যেক মুহূর্তে কি আপডেট হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। নারদ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।